আসসালামু আলাইকুম সবাইকে। আমরা ভেক্টর লেকচার ৩ পর্যন্ত পড়েছিলাম, আজকে ভেক্টর লেকচার নাম্বার ৪। সো এই ৪ নাম্বার লেকচারে এসে আমরা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট যে ইস্যুটা সেটা পড়ব, এবং সেটা হচ্ছে সামান্তরিক সূত্র। যে ভেক্টরকে যখন যোগ করা হয়, দুইটা ভেক্টরকে যখন যোগ করা হয়, তখন ভেক্টর দুইটার যোগফলের সামান্তরিক সূত্রটা কিভাবে আসে সেটার ডিটেলস আমরা দেখব। কিন্তু আমি আসলে সূত্রটাকে শুরুতে পড়াই না, আমি যেটা করি সেটা হচ্ছে সূত্রটা ডেভেলপ করি। চলেন আমি আগে আপনাদেরকে দেখাই। ভুলে যান সামান্তরিক সূত্র নামে কিছু আছে, এটা ভুলে যান। ভুলে যেয়ে চলেন আমরা জাস্ট দুইটা ভেক্টরকে যোগ করব, একদম গ্রাফিক্যালি যোগ করব। সো গ্রাফিক্যালি যোগ করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমি আগে এখানে একটা গ্রিড আঁকবো। সো আমি আগে শুরুতে একটা গ্রিড আঁকবো। ধরেন এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এদিকে আমি এক্স অক্ষ আঁকি। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটা অক্ষ আঁকলাম, গ্রিড আঁকবো এখন। এখন দেখেন এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই। তাহলে এক্স অক্ষে যদি আমি ভেক্টরগুলোকে নেই, সেক্ষেত্রে আমি এক্স অক্ষে ভেক্টরগুলো নিব। দেখি এটা হচ্ছে আই, 2i, 3i, 4i, 5i, 6i। তাহলে এক্স অক্ষ বরাবর এই যে দেখেন আই, এটা আই, 2i, 3i, 4i, 5i এবং 6i, এটা এক্স অক্ষে নিলাম। তাহলে এবার এই রেখাগুলো আমি টেনে দিই, আই বরাবর, তারপর 2i, 3i, 4i, 5i, 6i। একইভাবে ওয়াই অক্ষে আমরা যদি একক ভেক্টরগুলো চিন্তা করি, ওয়াই অক্ষে আসবে জে, 2j, 3j, 4j, 5j। সো এটা হচ্ছে জে, 2j, 3j, 4j এবং 5j। সুতরাং গ্রিডের এই অংশগুলো এঁকে ফেলি। এটা হচ্ছে জে, 2j, 3j, 4j, লাইনটা একটু বাঁকা হয়েছে, এটাকে সোজা করা যাক, 4j এবং 5j। সো আমরা এটাকে বলতেছি গ্রিড। আমরা এটাকে কি বলতেছি? গ্রিড বলতেছি। খুবই ভালো কথা। এখন এই গ্রিডে আমি দুইটা ভেক্টর রাখবো। সো ধরেন একটা ভেক্টর এ, এ ভেক্টরটা আমি নিব ধরেন 4i প্লাস 2j। এ ভেক্টরটা আমি নিব 4i প্লাস 2j, আর বি আরেকটা ভেক্টর নিব, এই বি ভেক্টরটা আঁকবো i প্লাস 3j। সো আমি দুইটা ভেক্টর এখানে আঁকবো, একটা হচ্ছে 4i প্লাস 2j, আর আরেকটা, সরি 2i লিখে ফেলছি, 4i প্লাস 2j, আরেকটা ভেক্টর হচ্ছে i প্লাস 3j। তাহলে আগে 4i প্লাস 2j ভেক্টরটা যদি আঁকি, দেখেন এক্স অক্ষে 4i, 1i, 2i, 3i, 4i, 2j, ওয়াই অক্ষে 2j, এই যে বিন্দুটা 4i প্লাস 2j ভেক্টরটা, তাহলে মূল বিন্দু থেকে শুরু করে এরকম, এটা হচ্ছে 4i প্লাস 2j ভেক্টর। এটা হচ্ছে আমার এ ভেক্টর। আর বি ভেক্টরটা তাহলে কত দেখি? বি ভেক্টরটা হচ্ছে i প্লাস 3j, i 3j, 1 2 3। সো i প্লাস 3j যদি করি বি ভেক্টরকে, i প্লাস 3j 1 2 3, এই যে i প্লাস 3j হবে এইখানে, এটা হচ্ছে বি ভেক্টর। এখন এ আর বি কে যদি যোগ করে দিই আমরা, এ ভেক্টর যোগ বি ভেক্টর, তাহলে দেখেন কত পাই, 4 আর 1 5i প্লাস 3 আর 2 এ কত হবে, 5 হবে,
5i প্লাস 5j হবে আমার দুইটার যোগফল বা লব্ধি ভেক্টর। যোগফলটাকে কি বলা হয়? লব্ধি ভেক্টরও বলা হয়। এখন একটা জিনিস খেয়াল করি, 5i প্লাস 5j, 1 2 3 4 5, 5i প্লাস 5j, 1 2 3 4 5। তাহলে যোগফলটা এই পর্যন্ত যাবে। যোগফলটাকে আমি যদি নীল রং দিয়ে সূচিত করি, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যাচ্ছি। আচ্ছা, নীল রঙে তো পুরোটাই আছে, তাহলে কালো করে দেই। এই যে দেখেন, এটা হচ্ছে আমার যোগফল, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এখন কোশ্চেন হচ্ছে, পড়াবেন সামান্তরিক সূত্র, আপনি এটা কেন আঁকালেন? কেন আঁকালাম সেটা এখন আপনাদেরকে একটু দেখাই, খেয়াল করেন, ভালো মতো খেয়াল করে দেখেন। আমার যখন এ ভেক্টরটা আঁকলাম, আমার এটা ছিল এ ভেক্টর, এটা ছিল বি ভেক্টর, আর এই ভেক্টরটা কালো রঙে যেটা, এটা এ প্লাস বি ভেক্টর। এখন দেখেন, আমি বি ভেক্টরটাকে মূল বিন্দুতে না এঁকে যদি এই যে এ ভেক্টরের শীর্ষে আঁকি, এ ভেক্টরের শীর্ষে আমি বি ভেক্টর মানে আই প্লাস 3 যে আঁকবো, খেয়াল করেন, আই প্লাস 3 যে, আই ডান দিকে এক ঘর গেলাম, এটা আই প্লাস 3 যে, 1 2 3, আই প্লাস 3 যে। তাহলে আমার এখান থেকে এই যে বি ভেক্টরটা এরকম না? খেয়াল করে দেখেন। তাহলে আমার অ্যাকচুয়ালি এই যে আই প্লাস 3 যে যদি আমি করি, সেক্ষেত্রে আমার কিন্তু এখানে আবারও বি ভেক্টর পেলাম। অথবা একটা জিনিস খেয়াল করে দেখেন, বি ভেক্টরের মাথায় যদি এ ভেক্টর রাখি, বি ভেক্টরের মাথায় এ ভেক্টর 4i প্লাস 2 যে, 4i দেখেন, 4i 1 2 3 4, 4i প্লাস 2 যে 1 2, ঠিক এই পয়েন্টে আসলাম। তাহলে বি ভেক্টরের মাথায় যদি এ ভেক্টর রাখি, তাও কিন্তু আমি এই যে যেখানে যোগফল সেখানে চলে যাচ্ছি। তাহলে আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, খেয়াল করে দেখেন তো, আমার যোগফলটা এখানে কি তৈরি করছে? একটা সামান্তরিক তৈরি করছে। তাহলে এ আর বি এর যে যোগফলটা, সেই যোগফলটা একটা সামান্তরিক তৈরি করে ফেলে। সুতরাং আমরা এইখানে দুইটা জিনিস শিখব। কি দুইটা জিনিস সেটা দেখেন। আমি যদি এর সঙ্গে বিকে যোগ করি, এর সঙ্গে বিকে যোগ করি, এ ভেক্টরের মাথায় বি ভেক্টর যোগ করি, আর বি ভেক্টরের মাথায় এ ভেক্টর যোগ করি, দুইটা কিন্তু একই জিনিস হয়। তাহলে এ ভেক্টর যোগ বি ভেক্টর আমাকে যা দিবে, বি ভেক্টর এর সাথে এ ভেক্টরকে যোগ করলেও আমি তাই পাবো। এ যোগ বি আমাকে যা দিবে, বি যোগ এও আমাকে ঠিক তাই দিবে। তার মানে ভেক্টরের যোগ বিনিময় সূত্র মেনে চলে। এটাকে বলা হয় বিনিময় সূত্র। সব সময় মনে রাখবেন, মানে একটার সঙ্গে আরেকটাকে যদি আপনি কি করেন, ট্রান্সফার করেন, যোগফল চেঞ্জ হবে না। এবং এইখানে তাহলে এই যে আমি যখন এ ভেক্টর যোগ বি ভেক্টর করতেছি, এ যোগ বি, এটাকে ত্রিভুজ সূত্রও বলা হয়। যে একটা ত্রিভুজের দুই বাহু বরাবর যদি আমি একই ক্রমে দুইটা ভেক্টরকে নির্দেশ করি, তৃতীয় বাহুটা তখন ভেক্টর দুইটার কি নির্দেশ করবে? যোগফল নির্দেশ করবে। তাহলে এই যে আমরা ভেক্টর দুইটার যোগফল যেটা এ প্লাস বি, এটাকে যদি আমরা লব্ধি ভেক্টর আর বলি, আর ইকুয়ালস টু এ প্লাস বি ভেক্টর পেয়ে গেছি। এখন দেখেন, এই যে আর ভেক্টরটা, এটা কি একটা সামান্তরিকের কর্ণ না? সো জিনিসটা খেয়াল করে দেখেন, তাহলে এই যে আর ভেক্টরটা হচ্ছে, এই ভেক্টরটা একটা কি সামান্তরিকের কর্ণ হয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা ভেক্টর যোগের সামান্তরিক সূত্রটা বলতে পারি, লিখতে পারি। সো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। আমি আরেকবার এখান থেকে দেখাচ্ছি, একটু খেয়াল করেন। এই যে ভেক্টরটা, এ ভেক্টরটার দিকে তাকান, এই যে আমার মাউসের কার্সরটার দিকে খেয়াল করেন, এ ভেক্টর, আর এই যে বি ভেক্টর, এ আর বি এর যে যোগফল বা লব্ধি, সেটা কালো রেখা যেটা এ প্লাস বি, সেটা কিন্তু একটা সামান্তরিকের কর্ণ।
তার মানে যদি এইখানে তাকাই একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু এ আর বি কি দুইটা সন্নিহিত বাহু, একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু যদি দুইটা ভেক্টরকে প্রকাশ করে তাহলে ওই সামান্তরিকের কর্ণ ভেক্টর দুইটার লব্ধি বা যোগফলকে প্রকাশ করবে। সো তাহলে আমরা সামান্তরিক সূত্রটাকে কিভাবে বলবো? যদি একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু একই সময়ে কোনো বিন্দুতে ক্রিয়ারত দুইটি ভেক্টরকে নির্দেশ করে তাহলে ওই বিন্দুতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করে। দেখেন আমি এটাকে আরো একবার বুঝাচ্ছি আপনাদেরকে, মনোযোগ দিয়ে খেয়াল করেন, একবার ইনশাল্লাহ বুঝে যাবেন। ধরেন একটা ভেক্টর আমি এ আঁকলাম, এ একটা ভেক্টর। এখন আমি আরেকটা ভেক্টর বি আঁকলাম, বি আরেকটা ভেক্টর। তাহলে এ এবং বি দুইটা ভেক্টর আঁকলাম কোনো একটা বিন্দুতে, একই বিন্দুতে। আমার লাগবে এ আর বি এর যোগফল। তাহলে দেখেন এ আর বি এর যোগফল যদি নির্ণয় করতে যাই, এর মাথায় বি কে বসাই। দেখেন এর মাথায় যদি বি কে বসাই, এর মাথায় বি কে বসালাম, এ ভেক্টর যোগ বি ভেক্টর। তাহলে আমরা 9-10 যে বেসিক কনসেপ্ট পড়ে আসছি তাতে এ ভেক্টর যোগ বি ভেক্টর এইটা না, এই যে এটা। এখন খেয়াল করেন এ যোগ বি কর্ণটা দিচ্ছে, আবার বি যোগ এ যদি করি, বি ভেক্টর যোগ এ ভেক্টর, এই যে বি ভেক্টর যোগ এ ভেক্টর, সেটাও কি আমাকে সামান্তরিকের কর্ণটাই দিচ্ছে। সো একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু, এই যে এইটা একটা বাহু, এটার সন্নিহিত বাহু এইটা, তাহলে এই দুইটা কি সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু দুইটা দিয়ে যদি একটা বিন্দু, এই যে ও বিন্দুতে ক্রিয়ারত দুইটা ভেক্টরকে নির্দেশ করা হয়, তাহলে ওই ও বিন্দু দিয়ে যে কর্ণটা আঁকবো সেই কর্ণটা ভেক্টর দ্বয়ের লব্ধিকে সূচিত করবে। সুতরাং এইখানে লব্ধি ভেক্টর যদি আর হয়, আর ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের যোগফল। এটাই হচ্ছে ভেক্টর যোগের কি সূত্র? সামান্তরিক সূত্র। এখন এই সূত্রটার সাহায্যে আমরা লব্ধি ভেক্টরের মান এবং দিক নির্দেশ করব। এটা তো ভেক্টরের প্রকাশ, আমার দরকার হচ্ছে ভেক্টরের মান কত এবং দিক কত। সুতরাং আমরা এখন সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধি ভেক্টরের মান ও দিক নির্ণয় করব। দেখেন একটা ভেক্টরের সম্পূর্ণ প্রকাশের জন্য দুটো জিনিস লাগে, একটা লাগে হচ্ছে তার মান, আর একটা লাগে হচ্ছে তার দিক। সুতরাং আমরা এখন একটা সামান্তরিকের সাহায্যে দুইটা ভেক্টরের যোগফল বা লব্ধি ভেক্টরের মান এবং দিক দুইটাই নির্দেশ করব। চলেন শুরু করা যাক। সো আমি একটা সামান্তরিক আগে এঁকে নিই, যেহেতু সামান্তরিক সূত্র আমরা একটা সামান্তরিক আগে এঁকে নিব। ধরেন এখানে একটা সামান্তরিক আঁকি, পারফেক্ট সামান্তরিক হবে এটাকে এখানে জাস্ট এঁকে ফেলি সমান্তরাল করে।
আমাদের এটা একটা সামান্তরিক, তাহলে ও এ বি সি, ও এ সি বি একটা সামান্তরিক। তাহলে মনে করি ও এ সি বি সামান্তরিকের ও এ ও বি বাহুদ্বয়, এই যে ও এ বাহুটা আছে এবং ও বি বাহু আছে, ও এ বাহুটা ধরেন একটা ভেক্টর পি কে নির্দেশ করে, আর ও বি বাহুটা একটা ভেক্টর কিউ কে নির্দেশ করে। তাহলে ও এ সিবি সামান্তরিকের ও এ ও বি সন্নিহিত বাহুদ্বয়, এই দুইটা শুধু বাহু না, এটা কিন্তু সন্নিহিত বাহু। ও এ ও বি সন্নিহিত বাহুদ্বয় বরাবর যথাক্রমে পি ভেক্টর ও কিউ ভেক্টর মানে ও দিকে প্রকাশিত। আপনার ও এ বরাবর পি ভেক্টরটা আর ও বি বরাবর কিউ ভেক্টরটাকে আপনি মান এবং দিক দিয়ে প্রকাশ করছেন। ও এ ও বি এর মধ্যবর্তী কোণ ধরে নেই আলফা। আমরা ও এ এবং ও বি এর মাঝখানের যে কোণটা, এই যে মাঝখানের যে কোণ, এটা হচ্ছে আলফা কোণ। এখন আমার ও এ এবং ও বি এর মধ্যবর্তী কোণ আলফা মানে কি? পি ভেক্টর ও কিউ ভেক্টর এর মধ্যবর্তী কোণটাই আলফা। ও এ ও বি এর মধ্যবর্তী কোণ আলফা মানেই তো পি আর কিউ ভেক্টরের মাঝখানের কোণ আলফা। এখন আমরা এইখানে যে লব্ধি ভেক্টরটা পাবো সেটা যদি আর হয়, দেখেন লব্ধি ভেক্টর সামান্তরিক সূত্র অনুযায়ী এই বিন্দুতে অঙ্কিত কর্ণটা লব্ধি ভেক্টর নির্দেশ করবে। তাহলে লব্ধি ভেক্টর হচ্ছে আর। ধরে নেই লব্ধি ভেক্টর আরটা ও এর সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে মনে করি লব্ধি ভেক্টর আর পি ভেক্টর এর দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। আমরা ধরে নিচ্ছি লব্ধি ভেক্টরটা পি ভেক্টরের দিকের সঙ্গে কত কোণ উৎপন্ন করতেছে? থিটা কোণ উৎপন্ন করতেছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আর এর মান নির্ণয় করা এবং থিটা এর মান নির্ণয় করা। দেখেন কি কি জিনিসপত্র আমরা জানি। আমরা পি কিউ আলফা এই তিনটা জিনিস জানি। আননোন বা অজানাকে আর এবং থিটা। তাহলে একটু খেয়াল করেন, নোন জানাকে কে? পি কিউ আলফা, এই তিনটা জানা। তাহলে আননোন অজানা কারা? আর এবং থিটা। তার মানে আর এবং থিটার মান কার কার মাধ্যমে বের করতে হবে? পি কিউ এবং আলফা এর মাধ্যমে বের করতে হবে। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। যে কোনো প্রতিপাদন প্রমাণ অঙ্কে আগে উদ্দেশ্য বের করতে পারলে বাকি কাজ খুব সহজ হয়ে যায়। আপনি উদ্দেশ্য জানেন না, অঙ্ক করতে শুরু করছেন, পরে তো সামনে যে ধরা খেয়ে যাবেন, তাই না? সো চলেন এখন আমরা এইখানে কিভাবে আর এর মানটা পি কিউ আলফার মাধ্যমে প্রকাশ করা যায় সেটা এখন শিখি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন আর এর মানটা পি কিউ আলফার মাধ্যমে প্রকাশ করতে শেখা। এখন এই প্রকাশের জন্য আমরা সি থেকে একটা লম্ব টানবো এবং সেই লম্বটা ও এর বর্ধিতাংশের উপরে টানবো। তাহলে সি থেকে ও এর বর্ধিতাংশের উপরে একটা সিডি লম্ব আঁকি। তাহলে সি হতে ও এর বর্ধিতাংশের উপর আমরা একটা লম্ব সিডি আঁকছি। তাহলে কোণ সিএডি, এই যে কোণটা, এই কোণটাও আলফা হবে। কোণ সিএডি সমান কোণ বিওএ সমান আলফা। ওকে, এখন প্রথমেই কাজ হচ্ছে লব্ধি আর এর মান নির্ণয় করা। সো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে লব্ধি আর এর মান নির্ণয় করা। লব্ধি আর এর
মান নির্ণয় করা। তাহলে আর এর মান কার কার মাধ্যমে নির্ণয় করব? পি কিউ এবং আলফার মাধ্যমে নির্ণয় করব। একটা জিনিস খেয়াল করেন, আমরা ত্রিভুজ ও সিডি যদি দেখি, তাকে দেখেন ত্রিভুজ ওসিডি। ওসিডি ত্রিভুজ কোনটা? এই যে এটা হচ্ছে ওসিডি ত্রিভুজ, খেয়াল করছেন? ওসিডি ত্রিভুজটার দিকে খেয়াল করেন। সো ওসিডি ত্রিভুজ যেটা, এই যে ওসিডি ত্রিভুজটায়, সো আমরা যদি ওসিডি ত্রিভুজটায় খেয়াল করি, তাহলে এই ওসিডি ত্রিভুজটায় আমরা অতিভুজ স্কোয়ার মানে ওসি স্কোয়ার ইকুয়ালস টু ভূমি কোনটা? ওডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এখন তাহলে ওসি স্কোয়ার ইকুয়ালস টু ওডি মানে কি? ওএ প্লাস এডি না? দেখেন তো ওডি, ও থেকে ডি পর্যন্ত খেয়াল করেন ওডি, তাহলে এই ওডি, এই ওডি কি? ওএ প্লাস এডি না? সো ওডি সমান ওএ প্লাস এডি প্লাস সিডি স্কোয়ার। এখন ওএ স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্লাস 2ওএ ইন্টু এডি প্লাস সিডি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ওসি স্কোয়ার। সো আমাদের এখান থেকে ওসি স্কোয়ার এটা পাচ্ছি। এবার ওসি স্কোয়ার ইকুয়ালস টু ওএ স্কোয়ার প্লাস 2ওএ ইন্টু এডি প্লাস, একটা জিনিস খেয়াল করেন, এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এই যে ত্রিভুজ সিএডি হতে, ত্রিভুজ সিএডি এই ত্রিভুজটা হতে এসি স্কোয়ার ইকুয়ালস টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার না? দেখেন তো, এই যে এডি স্কোয়ার এবং সিডি স্কোয়ার, এই এডি এবং সিডি এই দুইটার স্কোয়ারের যোগফল আমাকে কি দিবে? এসি স্কোয়ার দিবে। সুতরাং এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মিলে আমি কি লিখতে পারবো? এসি স্কোয়ার লিখতে পারবো। ঠিক আছে? এখন দেখেন, তাহলে আমরা যদি ত্রিভুজ সিএডি হতে আবার চিন্তা করি, আবার আসেন ত্রিভুজ সিএডিতে, একটা জিনিস খেয়াল করেন, আমার ওবিটা যদি কিউ ভেক্টর হয়, ওবি কিউ ভেক্টর হলে এসিটাও কিউ ভেক্টর, এটা শুরুর দিকেই দেখাইছি আপনাদেরকে। যদি ওবিটা কিউ ভেক্টর হয়, এসিটাও কিউ ভেক্টর, কারণ ভেক্টর দুইটা পরস্পর কি? সমান এবং সমান্তরাল। সুতরাং যদি ও ওবি ভেক্টরটা কিউ ভেক্টর হয়, এসি ভেক্টরটাও কিউ ভেক্টর হবে। তাহলে ত্রিভুজ সিএডি থেকে আমরা যেটা পাবো, দেখেন সিএডি ত্রিভুজের এডিটা হচ্ছে ভূমি, আর অতিভুজ কোনটা? এসি। ভূমি বাই অতিভুজ ইকুয়ালস টু কি? কজ আলফা। তাহলে এডি সমান এসি কজ আলফা, আর এসি মানে কি? কিউ না? তাহলে এডি সমান কিউ কজ আলফা। একইভাবে সিডি, এটা লম্ব, ডিভাইডেড বাই অতিভুজ, সিডি বাই এসি ইকুয়ালস টু কি? সাইন আলফা। তাহলে সিডি সমান এসি সাইন আলফা, আর এসি মানে কিউ, তাহলে সিডি সমান কিউ সাইন আলফা। এবার এই ভ্যালুগুলোকে যদি আমরা পুট করি, একটু দেখেন ওসি স্কোয়ার, এই যে বামের এই সমীকরণটার দিকে তাকান, এই সমীকরণটার দিকে তাকান। ওসি মানে কি? ওসি মানে আর, আর স্কোয়ার সমান ওএ মানে কি? ওএ মানে পি, পি স্কোয়ার প্লাস 2ওএ ইন্টু এডি, ওএ হচ্ছে পি, আর এডি সমান পাচ্ছি কিউ কজ আলফা। তাকায় দেখেন এখানে যে এডি সমান কি? কিউ কজ আলফা। তাহলে 2ওএ, ওএ হচ্ছে পি, আর এডি হচ্ছে কত? কিউ কজ আলফা, কিউ কজ আলফা প্লাস এসি, এসি মানে কি? এসি মানে কিউ, কিউ স্কোয়ার। তাহলে আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ কজ আলফা আমরা পেয়ে গেলাম। সুতরাং আমরা তাহলে আলটিমেটলি এই যে দেখেন লব্ধির মান, আর এর মান কার কার মাধ্যমে নির্ণয় করতে পারলাম? পি কিউ এবং আলফার মাধ্যমে নির্ণয় করতে পারলাম। একটু আগেই দেখেন লিখছিলাম, নোন জানা আছে কে? পি কিউ আলফা, আননোন কে? আর এবং থিটা। তাহলে আর কে পি কিউ আলফার মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছিল। সো এই যে দেখেন আর কে কিন্তু পি কিউ আলফার মাধ্যমে প্রকাশ আমরা করে ফেলতে পারছি। সো এটাই হচ্ছে দুইটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাদের লব্ধির মান নির্ণয়।
সুতরাং আমরা তাহলে একটু গুছিয়ে পরের পেজে যাব। সো আমরা একটু গুছিয়ে তাহলে যে আর এর মানটা পাচ্ছি, আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। দেখেন লব্ধির মান পেয়ে গেছি, খুব সহজ জিনিস। একটু পরে আমি ম্যাথ করে অ্যাপ্লিকেশনে দেখাবো। আচ্ছা, পি স্কোয়ারটা দেখতে সুন্দর হচ্ছে না, সো একটু সুন্দর করে লিখি যাতে বুঝতে সুবিধা হয়, স্লাইড দেখে পরে যাতে ঝামেলায় না পড়েন। এই তো, তাহলে এটা হচ্ছে লব্ধির মান নির্ণয়। এখন লব্ধির কি লাগবে? দিক লাগবে, তার মানে থিটাটা নির্ণয় করতে হবে। সো সেকেন্ড আমাদের অবজেক্টিভ বা উদ্দেশ্য হচ্ছে লব্ধির দিক নির্ণয় করা। লব্ধির দিক নির্ণয়, তার মানে আমাকে এখন ট্যান থিটাটা বের করতে হবে। ওকে, ভালো কথা। ওই যে লম্ব যেটা টানছিলাম সিডি লম্ব, সেই লম্বটা আসুক। এই যে সিডি লম্বটা ছিল, তাহলে ট্যান থিটা ত্রিভুজ ও সিডি হতে, এই যে ও সিডি ত্রিভুজটা, পুরো ত্রিভুজটায় অ্যাঙ্গেল ট্যান থিটা, ট্যান থিটা সমান কি? লম্ব বাই ভূমি না? 19 এটা বেসিক পড়ছেন। ট্যান থিটা সমান কি? লম্ব বাই ভূমি। তাহলে ওসিডি ত্রিভুজের কোণ থিটা হলে লম্ব কত? সিডি, আর ভূমি কত? ওডি। এই যে এখানে এটা 90 ডিগ্রি, তাহলে লম্ব হচ্ছে সিডি, ভূমি হচ্ছে ওডি। এখন ওডি মানে কি? ওএ প্লাস এডি। এবার সিডি একটু আগেই দেখেন বের করছি, সিডি সমান কত? কিউ সাইন আলফা। সিডি সমান কিউ সাইন আলফা, আর এডি সমান কি? কিউ কজ আলফা। এই যে দেখেন সিডি সমান কিউ সাইন আলফা আর এডি সমান কিউ কজ আলফা। তাহলে সিডি সমান কিউ সাইন আলফা, ও এ মানে হচ্ছে পি, আর এডি সমান কিউ কজ আলফা। তাহলে এই যে দেখেন আমার এইখানে লব্ধি ভেক্টরের মান এবং দিক দুইটাই বের হয়ে যাচ্ছে। এখন এইখানে আমি আপনাদেরকে কিছু জিনিসপত্র শিখাবো। মনে রাখবেন কিভাবে, যে ভাইয়া আমরা সূত্র মনে রাখতে কষ্ট হয়, আমি আপনাদেরকে এখন সূত্র মনে রাখার টেকনিকটাও শিখিয়ে দিব। যে একটা ডায়াগ্রাম দেখে ধুমধাম কিভাবে সূত্র বলে দিতে পারবেন, সেটাও আমি আপনাদেরকে এখনই শিখাবো ইনশাল্লাহ। তার আগে একটা জিনিস দেখেন, আমার আর ভেক্টর সমান পি প্লাস কিউ ভেক্টর। তাহলে আর ভেক্টরের মান আমি যদি ভেক্টর চিহ্ন তুলে দেই, তাহলে সেটা ভেক্টরের মান বুঝায়। আর এই যে যদি পরম মান চিহ্ন দেই, সেটাও ভেক্টরের মান বুঝায়। সো আরেকটা জিনিস শিখলাম আমরা আজকে। দেখেন একটা ভেক্টরের মান কিভাবে নির্ণয় করা যায়, আমি যদি ভেক্টরটার উপরে তীর চিহ্নটা তুলে দেই, সেটা ভেক্টরের মান নির্দেশ করে। অথবা পরম মান চিহ্ন ভেক্টরের কি নির্দেশ করে? মান নির্দেশ করে। তাহলে এই যে দেখেন, আমি যদি লিখি এইভাবে, এ ভেক্টরের দুই পাশে পরম মান চিহ্ন দিচ্ছি, তার মানে কি? এটা বুঝায় এ ভেক্টরের মান, এইটা এ ভেক্টরের মান নির্দেশ করে। সুতরাং একটা ভেক্টরের মান নির্দেশ করে কি? তার পরম মান, অথবা আপনি ভেক্টর চিহ্নটা তুলে দিবেন। হয় ভেক্টর চিহ্ন তুলে দিবেন, না হলে দুই পাশে পরম মান দিবেন। তাহলে আমি যখনই পি প্লাস কিউ এর দুই পাশে পরম মান চিহ্ন দিচ্ছি, এটা হচ্ছে পি এবং কিউ এর যোগফলের মান। এবং যোগফলের মানটা একটু আগেই পাইছি কি? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। সুতরাং এই হচ্ছে আমাদের সামান্তরিক সূত্র। আর ট্যান থিটা তো সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এবার বলতেছিলাম এটা মনে রাখানো একটু ঘাপলা হয়, তাহলে চলেন আমি ঘাপলাটা দূর করে দিই। কিভাবে মনে রাখবেন? পরীক্ষার হলে তো বসে নিশ্চয়ই প্রতিপাদন করব না, প্রতিপাদন একবারই করলাম, প্রতিপাদন আপনাদের লাগবে না। আপনাদের কি লাগবে? যখন অঙ্ক, ওই অঙ্কে অ্যাপ্লিকেশনটা লাগবে। তাহলে অ্যাপ্লিকেশনটা আমি শিখাচ্ছি আপনাদেরকে। দেখেন পি আর কিউ দুইটা ভেক্টর হলে তাদের মাঝখানের কোণ আলফা হলে আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এখন একটু মনোযোগ দিয়ে দেখেন,
লব্ধি ভেক্টরের দিক বা অ্যাঙ্গেল থিটা, থিটা কার সঙ্গে উৎপন্ন হচ্ছে? পি এর সঙ্গে। তাহলে ট্যান থিটা, ট্যান থিটা আমি লিখব। ট্যান থিটা যখন লিখতে যাব, ট্যান মানে কি? সাইন বাই কজ না? উপরে সাইন নিচে কজ আনেন, আগে এটা লিখে নিলাম। ট্যান মানে কি? সাইন বাই কজ, উপরে সাইন লিখলাম নিচে কজ লিখলাম। ওকে, এখন কার সঙ্গে কোণ উৎপন্ন হয়েছে? পি এর সঙ্গে। যার সঙ্গে অ্যাঙ্গেল তাকে রাখেন সিঙ্গেল। অ্যাঙ্গেল পি এর সঙ্গে, তাহলে যার সঙ্গে অ্যাঙ্গেল, কার সঙ্গে অ্যাঙ্গেল? পি, পি, তাহলে পি কে সিঙ্গেল রাখেন। পি প্লাস কিউ, কিউ। দেখেন অলরেডি পি কিউ হয়ে গেছে। আর একটা জিনিস রয়ে গেছে, সেটা কি? নোন অ্যাঙ্গেলটা ছিল আলফা, তাহলে উপরে আলফা নিচে আলফা। এই যে দেখেন ট্যান থিটা বের করে ফেলছি। আমি আরেকটু অ্যাপ্লিকেশন দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, ধরেন আপনার কোনো কারণে মনে হলো যে আমি কিউ এর সঙ্গে যে কোণ, সেই কোণটা ল্যামডাটা উৎপন্ন করব। কিউ এর সঙ্গে কোণের মান নিব। কার সঙ্গে? কিউ এর সঙ্গে। সেই কোণটা যদি ল্যামডা হয়, তাহলে ধরেন আর ভেক্টর কিউ ভেক্টর এর দিকের সাথে ল্যামডা কোণ উৎপন্ন যদি করে, কার সঙ্গে কোণ উৎপন্ন করছে? কিউ এর সঙ্গে। তাহলে ট্যান ল্যামডা, যার সঙ্গে অ্যাঙ্গেল তাকে রাখেন সিঙ্গেল, তাহলে কিউটাকে সিঙ্গেল রাখলাম। এরপর উপরে সাইন নিচে কি? কস, কারণ আমরা ট্যান নিয়ে কাজ করতেছি। তাহলে কিউ সিঙ্গেল হয়ে গেছে, এখানে পি আর পি, আলফা নোন অ্যাঙ্গেলটা শেষ। সো এইভাবে লব্ধি ভেক্টরের মান এবং দিক নির্ণয় করা যায়। এখন প্রশ্নটা হচ্ছে, এত এত থিওরি পড়াইলেন, এগুলার প্রমাণ কোথায় বা এগুলা কোথায় আমরা ব্যবহার করব? সো আমরা ব্যবহারে যাওয়ার আগে কিছু জিনিসপত্র আরও দেখতে হবে, সেটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নের জন্য। সো অনেক সময় আমাদের অনুধাবনমূলক প্রশ্নে দুইটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান সর্বনিম্ন মান জিজ্ঞেস করা হয়। চলেন আমরা এই জিনিসগুলো নির্ণয় করব। প্রথমে নির্ণয় করব দুইটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান। তার মানে দুইটা ভেক্টরের যোগফলের সর্বোচ্চ মান কত? এখন ধরেন আর ভেক্টর ইকুয়ালস টু পি প্লাস কিউ ভেক্টর। এখন এই আর এর সর্বোচ্চ মান কত হবে? দেখেন আমরা জানি আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, যখন আলফা হচ্ছে পি ও কিউ এর মধ্যবর্তী কোণ। এখন দেখেন এইখানে পি আর কিউ তো আমি চেঞ্জ করতে পারবো না চাইলেও, পি আর কিউ দুইটা ভেক্টর, আমি চেঞ্জ করতে পারবো না। দেখেন এখানে একটু ডায়াগ্রামে তাকান, আমি পি আর কিউ চেঞ্জ না করলেও মাঝখানের আলফা কি চেঞ্জ করতে পারবো না? দেখেন তো একটু একটা জিনিস দেখাই। ধরেন এটা একটা ভেক্টর পি ভেক্টর, এটা আরেকটা ভেক্টর কিউ ভেক্টর। আমি পি আর কিউ ভেক্টর চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমি যদি এই যে কিউ ভেক্টরটাকে ধরে ঘুরাইতে শুরু করি, এই যে ঘুরাইতে শুরু করি, তাহলে কি তাদের মধ্যবর্তী কোণ চেঞ্জ হয়ে যাচ্ছে না? দেখেন ঘুরাইতে শুরু করি। সো এই যে কিউকে যতই ঘুরাবো তাদের মাঝখানের কোণটা ততই কি হবে? চেঞ্জ হবে। সো আমি চাইলেও অ্যাকচুয়ালি ভেক্টর দুইটাকে চেঞ্জ করা যায় না, কিন্তু ভেক্টর দুইটার মাঝখানের কোণ কিন্তু চেঞ্জ করা পসিবল। তাহলে আমরা এইখানে চেঞ্জ করব কি? অ্যাঙ্গেল আলফা। এখন সর্বোচ্চ মান কখন পাবো? যদি কজ আলফার মানটা সর্বোচ্চ হয়। সুতরাং আর সর্বোচ্চ হবে যদি কজ আলফা সর্বোচ্চ মান দেয়। এখন কজ আলফার সমান সর্বোচ্চ মানে কত? 1। আর কজ আলফা 1 দিবে কখন? যদি আলফার মানটা কত হয়? 0 ডিগ্রি হয়। তাহলে আর এর যে সর্বোচ্চ মান, আর ম্যাক্সিমাম ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা 1 হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে পি প্লাস কিউ। তাহলে দেখেন দুইটা ভেক্টরের যোগফলের সর্বোচ্চ মান হচ্ছে সরাসরি ভেক্টর দুইটার যোগফলের সমান। কখন?
যদি দুইজন 0 ডিগ্রিতে কাজ করে। 0 ডিগ্রিতে কাজ করা মানে কি, 0 ডিগ্রিতে কাজ করতেছে, তার মানে দুইটা ভেক্টর একই দিকে কাজ করতেছে। যদি একই দিকে বা 0 ডিগ্রিতে কাজ করে তখন লব্ধির মানটা সর্বোচ্চ, আর সর্বোচ্চ মানটা কি ভেক্টর দ্বয়ের যোগফলের সমান। তাহলে আমরা বলি এখান থেকে দুইটি ভেক্টর একই বিন্দুতে একই দিক বরাবর কাজ করলে লব্ধির মান সর্বোচ্চ হবে। এই হচ্ছে দুইটা ভেক্টরের লব্ধি সর্বোচ্চ মান। সর্বোচ্চ মান যখন আসে তাহলে তখন সর্বনিম্ন মানও থাকবে। তাহলে দুইটা ভেক্টরের লব্ধির সর্বনিম্ন মান। দুইটি ভেক্টরের লব্ধির সর্বনিম্ন মান। এখন দেখেন সর্বোচ্চ মান পাচ্ছিলেন যখন কজ আলফার মানটা সর্বোচ্চ হচ্ছিল, তাহলে সর্বনিম্ন মান পাবেন কখন, যখন কজ আলফার মানটা সর্বনিম্ন হবে। তাহলে এই যে আর মিনিমাম পাবেন কখন, যখন কজ আলফার মানটা সর্বনিম্ন হবে। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, কজ আলফার মানটা সর্বনিম্ন কত, -1। তাহলে যখন কজ আলফা -1 আর কজ আলফা -1 মানে কি আলফার মান কত, 180 ডিগ্রি। যদি কোণটা 180 ডিগ্রি হয় তার মানে একটা ভেক্টর আরেকটা ভেক্টরের ঠিক বিপরীত দিকে কাজ করে, তখন এসে আমরা লব্ধি সর্বনিম্ন মান পাব। কিন্তু এখানে একটা ছোট্ট ঝামেলা আছে, আমি ছোট্ট ঝামেলাটা বলে দিই। দেখেন তো, আমি এখানে পি স্কোয়ার মাইনাস 2pq প্লাস কিউ স্কোয়ার লিখি আর রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস 2pq প্লাস পি স্কোয়ার লিখি, কোনোটাই ভুল আছে? একই তো কথা। তাহলে আমি কি পি মাইনাস কিউ যেমন লিখতে পারি কিউ মাইনাস পিও লিখতে পারি। আমরা এই জন্য পি মাইনাস কিউ এর পরম মান বা এই যে পি অন্তর কিউ লিখব। দেখেন একটু খেয়াল করেন, এটা ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য এটা খুব ইম্পর্টেন্ট। লব্ধির সর্বনিম্ন মান পি মাইনাস কিউ যেমন হতে পারে কিউ মাইনাস পিও হতে পারে। আপনি ডিরেক্ট পি মাইনাস কিউ বলতে পারেন না, কেন? কারণ কোনটা বড় সেটা তো আপনি এখনো জানেন না। পি বড় না কিউ বড় সেটা কি আপনি জানেন? মান দেওয়ার আগ পর্যন্ত জানেন না। তাহলে আপনাকে লিখতে হবে এইভাবে, পি মাইনাস কিউ এর পরম মান অথবা পি অন্তর কিউ। এখন পি অন্তর কিউ কি বুঝায়? পি অন্তর কিউ বুঝায় হচ্ছে পি যদি গ্রেটার দ্যান কিউ হয় সেক্ষেত্রে আর মিনিমাম হবে পি মাইনাস কিউ, আর যদি পি লেস দ্যান কিউ সেক্ষেত্রে আর মিনিমাম হবে কিউ মাইনাস পি। সো পরম মান চিহ্ন বা অন্তর চিহ্ন দিয়ে আমরা যেটা মিন করব সেটা হচ্ছে বড় মান থেকে ছোট মানটাকে বিয়োগ করে দিয়ে আমরা লব্ধির সর্বনিম্ন মানটা পাবো। ওকে, এখন দেখেন যেহেতু এতক্ষণ ধরে আমরা জিনিসগুলো আলোচনা করলাম, এখন তাহলে চলেন আমরা এটার একটা গাণিতিক প্রয়োগ দেখি, সরাসরি একটা গাণিতিক প্রয়োগ দেখব। একটা কোশ্চেন করি, কোশ্চেন প্র্যাকটিক্যাল প্রয়োগ দেখি। দুইজন শ্রমিক একটি গাছের গুড়িকে দুইটি রশি দ্বারা বেঁধে পরস্পরের সাথে 60 ডিগ্রি কোণে যথাক্রমে 100 নিউটন
120 নিউটন বলে টানছে। গাছের গুড়িটি কোন দিকে মোট কত বল অনুভব করবে? এই হচ্ছে কোশ্চেন। দেখেন আমরা তাহলে সামান্তরিক সূত্রটা এখন প্রয়োগ করতে শিখতেছি। এতক্ষণ ধরে আমরা সামান্তরিক সূত্র পড়ছি, এবার যেটা দেখব সেটা হচ্ছে সামান্তরিক সূত্রটা কিভাবে গাণিতিকভাবে প্রয়োগ করা যায় সেটা দেখব। সো খেয়াল করেন, প্রশ্নটার দিকে তাকান। দুইজন শ্রমিক একটা গাছের গুড়িকে রশি দিয়ে বাঁধছে, বেঁধে 60 ডিগ্রি কোণে টানতেছে। সো দেখেন আমরা যদি একটা গাছের গুড়ি কল্পনা করি, ধরেন এখানে একটা গাছের গুড়ি আছে, এটা একটা গাছের গুড়ি। এই গাছের গুড়ির মাঝখানে দুইজন শ্রমিক একটা রশি বাঁধছে, এই মাঝখান বরাবর রশিটা বাঁধছে, বেঁধে একজন 100 নিউটন বলে রশি দিয়ে টানতেছে। তাহলে একজন টানতেছে 100 নিউটন বলে, তাহলে পি বলটা হচ্ছে 100 নিউটন। আর আরেকজন এই রশির সঙ্গে 60 ডিগ্রি কোণে আরেকটা রশি বাঁধছে, তাহলে আরেকজন এইটার সঙ্গে 60 ডিগ্রি কোণে আরেকটা রশি বাঁধছে। সো এই যে মাঝখানের কোণটা এটা 60 ডিগ্রি, এখানে সে কিউ 120 নিউটন বলে টানছে। জিজ্ঞেস করা হয়েছে গাছের গুড়িটা দুইটা বলের সম্মিলিত ক্রিয়ায় লব্ধি কত বল অনুভব করবে। তাহলে আমি যদি সামান্তরিকটা কমপ্লিট করে ফেলি এখানে, এই যে দেখেন সামান্তরিক কমপ্লিট করা হলে লব্ধি বলটা কি কর্ণ বরাবর কাজ করবে না? তাহলে লব্ধি বলটা সামান্তরিকের কর্ণ বরাবর কাজ করবে, এই যে কর্ণ বরাবর আর বলটা লব্ধি বল কাজ করবে। এখন আমার আলফা বল দ্বয়ের মধ্যবর্তী কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, আর ধরে নিচ্ছি পি এর সঙ্গে থিটা কোণে লব্ধি বলটা কাজ করবে। সো একেবারে স্ট্রেট সামান্তরিক সূত্রের এটা একটা প্রয়োগ। তাহলে আমার লব্ধি বল যে আর, এই আর ইকুয়ালস টু একটু আগেই পড়ছি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। সো আমরা মানগুলো বসিয়ে দিব, পি স্কোয়ার মানে 100 স্কোয়ার, কিউ স্কোয়ার 120 স্কোয়ার প্লাস 2 ইন্টু 100 ইন্টু 120 ইন্টু কজ 60 ডিগ্রি। এখন তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশনটা করি, একটু ক্যালকুলেট করি আমরা, চলেন। 100 স্কোয়ার 120 স্কোয়ার ক্যালকুলেটর নিলে কজ 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে হাফ আর 2 কাটাকাটি যাবে। আমার ক্যালকুলেশন থেকে এটা আসতেছে 190.78 নিউটন। এটা হচ্ছে আমাদের লব্ধি বল। দেখেন লব্ধি বলের মান কিন্তু আমরা পেয়ে গেছি। হ্যাঁ ওকে, আফরোজা আমিন পুষ্পিতা, হ্যাঁ ঠিক আছে, আপনারটা ঠিক আছে, 190.78 আসছে। এখন দেখেন, এখন আমাদের আরেকটা কি নির্ণয় করতে হবে, দিক ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কি, একটু আগেই শিখাইছি কার সঙ্গে অ্যাঙ্গেল, পি এর সঙ্গে অ্যাঙ্গেল, তাকে পিকে রাখবো সিঙ্গেল। সো কিউ কিউ ট্যান যেহেতু উপরে সাইন নিচে কজ, মানগুলো বসাই। কিউ এর মান কত 120 সাইন 60, নিচে হচ্ছে 100 প্লাস 120 কস 60। তাহলে এইটা 120 সাইন 60 ডিগ্রি যদি করি 103.92 আসে, 100-র সঙ্গে 120 কস 60, 60 আর 100 160। সুতরাং থিটা আসবে আমার ক্যালকুলেশন অনুযায়ী অলমোস্ট 33 ডিগ্রি। তাহলে দেখেন এই যে 100 নিউটনের সঙ্গে 33 ডিগ্রি কোণ করে লব্ধি বলটা কাজ করবে 190.78 নিউটন। সো তাহলে দেখেন সামান্তরিক সূত্রটা জানা থাকলে একাধিক ভেক্টর বা একাধিক বলকে অবলীলায় তাদের লব্ধিতে পরিণত করা সম্ভব হচ্ছে। ওকে, এটা গেল একটা কোশ্চেন। চলেন আরো কোশ্চেন দেখি, আরো ম্যাথমেটিক্যাল প্রয়োগ দেখব সামান্তরিক সূত্রের। নেক্সট কোশ্চেন, একটি বিমান পূর্ব দিকের সাথে
60 ডিগ্রি কোণে উত্তর দিকে 250 কিলোমিটার যাবার পর দিক পরিবর্তন করে পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণে উত্তর দিকে 200 কিলোমিটার যায়। যাত্রার শুরুর বিন্দু হতে বিমানটির সরণের মান ও দিক নির্ণয় করো। তাহলে একেবারে যাত্রার শুরুর বিন্দু হতে বিমানটির সরণের মান ও দিক কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে। দেখেন আমরা এই টাইপের ম্যাথ এর আগে করে আসছি উপাংশ দিয়ে। খেয়াল করেন কেন আমি আপনাদেরকে শুরুতেই সামান্তরিক সূত্র পড়াই নাই, কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা জিনিসের ডেভেলপমেন্ট দরকার। মানে আমি খুব স্লো পড়াবো, খুবই স্লো। অলরেডি বুঝতেছেন যে আমি ভাঙতেছি, প্রচুর ভাঙবো। কেন? কারণ হচ্ছে যাতে পরে যে কনসেপ্টগুলো আপনাদের ঘাপলা না লাগে। কারণ আপনি যদি কিছু গ্যাপ দিয়ে চলে যান, পরে যে দেখবেন অ্যাপ্লিকেশন লেভেলে আপনি পারতেছেন না অ্যাপ্লাই করতে, সেটা কিন্তু ওই যে কনসেপচুয়াল ঘাটতির জন্য। সো এই সেম ম্যাথই আমরা করছি, কি দিয়ে করছি? উপাংশে বিভাজন করে করছি না? যে একটা গাড়ি সোজা যাচ্ছে, তারপর বাঁকলো, হ্যান করলো, ত্যান করলো। আমি 4টা দিক দিয়ে কিন্তু লেকচার 2তে এরকম ম্যাথ করাইছি। তাহলে আজকে কেন আবার আপনি এই একই ম্যাথ দেখাচ্ছেন? কারণ শুধুমাত্র যদি 2টা ভেক্টর থাকে তাহলে সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করা যাবে। একটা জিনিস খেয়াল করেন, সামান্তরিক সূত্রে কয়টা ভেক্টরের লব্ধি? 2টা। আমি কিন্তু আপনাদেরকে আগে উপাংশ পড়ায় রাখছি। সো কেউ যদি এখন প্রশ্ন করে যে 3টা বা 4টা ভেক্টর থাকলে যোগফল কিভাবে করবেন, আপনার কাছে অ্যান্সার আছে যে আমরা তো উপাংশ পড়ে আসছি, 4-5টার যোগফল তো অবলীলাই করা যায়। সো এখন এসে আমরা 2টা মাত্র যেহেতু ভেক্টর, আজকে এখানে সামান্তরিক সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে চলেন দেখি কিভাবে সামান্তরিক সূত্রটা অ্যাপ্লাই করা যায়। দেখেন আমরা সোজা উপরের দিকে এটা উত্তর, নিচের দিকে দক্ষিণ, হাতের ডানে পূর্ব, হাতের বামে পশ্চিম। বিমানটা প্রথমে পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে উত্তর দিকে উঠছে 250 কিলোমিটার। তাহলে পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে উত্তর দিকে গেছে 250 কিলোমিটার। এই যে এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে এখানে গেছে 250 কিলোমিটার। এখন তারপরে বিমানটা অ্যাকচুয়ালি কি করছে, এই যে এই বিন্দুতে যাওয়ার পরে আবার এইখান থেকে এখন দিক পরিবর্তন করছে। দিক পরিবর্তন করে পশ্চিমের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে গেছে। এবার আপনাদেরকে একটা জিনিস আমি শিখাবো। দেখেন এই যে পয়েন্টটা আছে, ধরেন এটা ও পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট, আর 250 কিলোমিটার এটা হচ্ছে পি ভেক্টর। তাহলে ও থেকে এ পর্যন্ত সে গেছে 250 কিলোমিটার। মানে ও এ যে ভেক্টর এটা পি ভেক্টর, আর পি এর মান 250 কিলোমিটার। এবার সেকেন্ড ভেক্টরটা আমি যদি এ বিন্দুতে না এঁকে ও বিন্দুতে আঁকি, কোনো সমস্যা আছে? দেখেন আজকের ক্লাসের শুরুর দিকে যাই, কেন আমি ভাঙি, কেন অ্যানালাইসিস করি, একটু খেয়াল করেন। ক্লাসের শুরুর দিকে আপনাদেরকে আমি সুন্দর মতো বুঝায় বলছি, এ এবং বি ভেক্টর তারা যদি সন্নিহিত বাহু বরাবর কাজ করে, একটার মাথায় আরেকটা কাজ করলে এ যোগ বি, তাকান এখানে এ যোগ বি যা পাবেন, এ যোগ বি এখানে সন্নিহিত বাহু বরাবর কাজ করলে কি ভিন্ন কিছু পাবেন না একই কিছু পাবেন? আগে অ্যাপ্লিকেশনটা বোঝেন। দেখেন এই যে ত্রিভুজের এ
যোগ বি, এই ত্রিভুজটার দিকে তাকান, এ যোগ বি, এ ভেক্টরের মাথায় বি ভেক্টরকে রাখলে যা পাবো, বি ভেক্টরকে এই একই অরিজিনে বসালে লব্ধি কি চেঞ্জ হবে না একই থাকবে? একই তো থাকতেছে, তাই পড়তেছি না আমরা? সুতরাং আমরা তাহলে এই যে এইখানে কষ্ট করে সেকেন্ড ভেক্টরটা এ বিন্দুতে না এঁকে যদি ও বিন্দুতে আঁকি, তাও কোনো চেঞ্জ আসবে না। এটাই হচ্ছে সামন্তরিক সূত্রের মজাটা। তাহলে এখন ও বিন্দুতে সেকেন্ড ভেক্টরটা আমরা আঁকবো। চলেন ও বিন্দুতে সেকেন্ড ভেক্টরটা যদি আঁকি, সে পশ্চিম দিকের সাথে 45 ডিগ্রি কোণে উত্তর দিকে 200 কিলোমিটার, তাহলে পশ্চিমের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে উত্তর দিকে 200 মিটার যাচ্ছে। সো এই যে ঘটনাটা এরকম, তাহলে এটা ও বি পশ্চিমের সঙ্গে 45 ডিগ্রি কোণ করছে। তাহলে এখন আমার ও এ এবং ও বি এর লব্ধি নির্ণয় করতে হবে কার মাধ্যমে? সামান্তরিক সূত্রের মাধ্যমে। তাহলে পি হচ্ছে 200 কিলোমিটার, কিউ হচ্ছে কিউ 200 কিলোমিটার, আর পি হচ্ছে 250 কিলোমিটার, এটা হচ্ছে কিউ। ও বি বরাবর কিউ ভেক্টরটাকে নিয়ে আসি, তাহলে পি ও এ ভেক্টর আর ও বি ভেক্টরটা হচ্ছে কিউ ভেক্টর, যেখানে কিউ এর মানটা হচ্ছে 200 কিলোমিটার। তাহলে এই দুইটার লব্ধি বের করতে হবে, আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এখন প্রশ্ন হচ্ছে আলফা কত? ভেক্টর দুইটার মাঝখানের কোণ কত? চলেন সেটা দেখে। আলফা কত? এইখানে আছে 30 ডিগ্রি, এটা কত? 30 ডিগ্রি। এইখানে এই অ্যাঙ্গেলটা কত? এক পাশে 45, আর এক পাশেও 45 ডিগ্রি। তাহলে পি আর কিউ এর মাঝখানের যে কোণ আলফাটা ইকুয়ালস টু কত হবে? 45 যোগ 30 75 ডিগ্রি। তাহলে আলফাটা কত আসবে? 75 ডিগ্রি আসবে। তাহলে আলফা যদি 75 ডিগ্রি আসে, মানগুলা বসাই, রুট ওভার 250 স্কোয়ার প্লাস 200 স্কোয়ার প্লাস 2 ইন্টু 250 ইন্টু 200 ইন্টু কস 75 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে যেটা পাবো 358.3 কিলোমিটার আমার ক্যালকুলেশন বলে। সো একটু ক্যালকুলেশনগুলো আপনারা অবশ্যই চেক করবেন। হ্যাঁ, 358.3 কিলোমিটারই হবে। সো তাহলে দেখেন আর এর মান মানে লব্ধি এর মান কত? 358.3। এখন আমার খেয়াল করেন, সরণের মানও জানতে চাওয়া হয়েছে, দিকও জানতে চাওয়া হয়েছে। তাহলে আবারও ধরে নেই পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে, কার সঙ্গে? পি এর সঙ্গে। তাহলে ট্যান থিটা কার সঙ্গে? পি, পি প্লাস কিউ কজ আলফা আর উপরে কিউ সাইন আলফা। এখন তো মুখস্থ হয়ে যাওয়ার কথা। সুতরাং এখানে কিউ হচ্ছে 200 সাইন 75 ডিগ্রি, আর নিচে হচ্ছে 250 প্লাস 200 কস 75 ডিগ্রি। এখান থেকে আমরা থিটার মান পাবো 32.62 ডিগ্রি। পি এর সঙ্গে লব্ধি ভেক্টর কত কোণ উৎপন্ন করছে? 32.62 ডিগ্রি। তাহলে দেখেন, যদি দুইটা ভেক্টর থাকে, উপাংশে বিভাজন করার থেকে আমাদের অ্যাকচুয়ালি সামন্তরিক সূত্র ব্যবহার করাটা ইজিয়ার দুইটা ভেক্টর থাকলে। কিন্তু যদি দুইয়ের বেশি থাকে তখন কিন্তু আমরা উপাংশেই যাব। ঠিক আছে? এখন আসেন, এইখানে একটা ব্যাপার আছে, ছোট্ট ব্যাপার, সেই ছোট্ট ব্যাপারটুকু ক্ল্যারিফাই করে দিব। থিটার মানটা কত আসছে আমাদের? 32.62 ডিগ্রি না? চলেন দিকটা আমরা একটু বাংলা ভাষায় যদি এক্সপ্লেন করতে যাই, একটু খেয়াল করেন। আমার লব্ধি ভেক্টরটা একটু আঁকি, এটা পূর্ব, এটা উত্তর। খেয়াল করেন পি ভেক্টরের সঙ্গে লব্ধি ভেক্টরটা 32.62 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এটা আমার পি ভেক্টর। পি ভেক্টরটা এখানে 60 ডিগ্রি কোণে আছে, তাহলে এখানে অ্যাঙ্গেলটা কত? 30 ডিগ্রি। এখন দেখেন লব্ধি ভেক্টর আর পি এর সাথে 32.62 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে লব্ধি ভেক্টরটা এরকম ভাবে আছে। এই যে দেখেন, এইটা আমার লব্ধি ভেক্টর আর সে পি এর সঙ্গে 32.62 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তার মানে এই উত্তর দিকের সঙ্গে সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 2.62 ডিগ্রি। তাহলে আমরা লেখাটা এইভাবে লিখব, বিমানটি
বিমানটির উত্তর দিকের সাথে 2.62 ডিগ্রি কোণে। খেয়াল করেন উত্তরের সঙ্গে 2.6 ডিগ্রি কোণে সে কি হাতের বাম দিক মানে পশ্চিম দিকে গিয়েছিল। পশ্চিম দিকে তার সরণের মানটা কত ছিল দেখেন তো, 358.3 কিলোমিটার। 358.3 কিলোমিটার সরণ হয়েছিল। তাহলে আমরা একেবারে সরণের মান এবং দিক দুটোই সামন্তরিক সূত্র দিয়ে বের করতে পারলাম। ঠিক আছে, এখন আসেন সামন্তরিক সূত্রে একটা ছোট্ট ঝামেলা আছে, সেই ঝামেলাটা আমি ক্ল্যারিফাই করে দিব। ঝামেলাটিকে আমি বুঝিয়ে বলি। আপনাদের অনেক সময় কোণ নির্ণয়ে ঝামেলা হয়, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে যেয়ে আপনাদের অনেক সময় ঝামেলা হয়। সো আমি এই ঝামেলাটা এখনই ক্লিয়ার করে রাখবো, যাতে পরে ম্যাথ আসলে ধুম করে ঝামেলায় না পড়েন। এটা নিয়ে একটু কনসার্ন থাকবেন। দেখেন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। খেয়াল করেন আমি এটা কেন দেখাচ্ছি, আমি আপনাদেরকে বুঝে একদম এক্সাম্পল দিয়ে বলতেছি যে এটা আপনাদেরকে কেন দেখাচ্ছি। ধরেন আপনাকে এরকম একটা ভেক্টর দিল, এরকম একটা ভেক্টর দিল, এবং আপনার এই কোণটা দেওয়া আছে, ধরেন এই কোণটা 135 ডিগ্রি। এটা হচ্ছে পি ভেক্টর, এটা কিউ ভেক্টর। পি আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কি 135 ডিগ্রি? এটা হচ্ছে কোশ্চেন, যে কেন আমি পেঁচাচ্ছি, কেন এটা পড়াচ্ছি। এটা পড়াচ্ছেন কেন? কারণ আপনারা যখন পরবর্তীতে ভেক্টরের বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন দেখবেন, এই টাইপ ঝামেলা করা হয়। দ্বিতীয় পত্রের চুম্বক বলরেখার সঙ্গে সুন্দর মতো তারের একটা কোণ করে দেয়, তখন যে আল্লাহ এটা তো পারতেছি না, ভুল হচ্ছে কেন, বইয়ে কেন এরকম করতেছে, কারণ এই যে ভেক্টরের কনসেপ্ট ক্লিয়ার রাখি না আমরা। সো একটু খেয়াল করে দেখেন, এইখানে পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ আপনাকে নির্ণয় করতে বললো, যে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। সো নির্দেশ করে দিতে হবে। হ্যাঁ, অ্যান্সারে দিক নির্দেশ করে দেওয়াটা বেটার। কেন? ভেক্টরের সংজ্ঞাতে আমরা বলছি যে ভেক্টর হচ্ছে এমন একটা জিনিস যেটা মান ও দিক দ্বারা নির্দেশিত। সো সরাসরি যদি কোথাও না বলে কত মান কত দূরত্ব গিয়েছিল, তাহলে মান এবং দিক দুইটাই বলে দিবেন, তাহলে সারা নাম্বার কাটতে পারবেন না। আমাদের মূল উদ্দেশ্য কি? আমরা পড়ালেখা করি কেন বলেন তো? আমরা পড়ালেখা করি যাতে পরীক্ষায় বেশি নাম্বার পাই। ওকে, সরি, একটা মিনিট, আমার কোনো কারণে জুম ডিসকানেক্টেড হয়ে আছে। মেসেঞ্জার ফেসবুকে যারা আছেন তাদের সমস্যা নেই, যারা জুমে আছেন তারা ডিসকানেক্টেড হয়ে গেছেন। আচ্ছা লুবনা হিমু, আপনি যেহেতু হচ্ছে ফেসবুকে আমাকে কোশ্চেনটা করছেন, আপনি তাহলে মাথায় রাখেন, যদি কিছু না বলা থাকে তাহলে অবশ্যই মান দিক দুইটাই দিবেন, আর সরাসরি মানের কথা বললে তখন শুধুমাত্র মানটা দিবেন। ওকে, আচ্ছা সরি, জুম আমার একটু ঝামেলা দিচ্ছিল, অ্যাগেন আমি কানেক্টেড হয়েছি। একটা মিনিট।
আচ্ছা, ঠিক আছে, ক্লাস তো মোটামুটি শেষ। তাহলে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় যেটা, এটা আমি আপনাদেরকে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসেই দেখাবো। আর যেহেতু অলরেডি 1 ঘন্টা হয়েও গেছে, আজকে আর না, তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের ইস্যুটুকু আমি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসেই পুরোটা গুছিয়ে পড়াবো। ওকে। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত কারো কোশ্চেন থাকলে, আজকে যা পড়াইছি তার উপরে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আজকে যেটুকু পড়ালাম তার উপরে কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। আর কোশ্চেন না থাকলে তাহলে আজকের ক্লাসটা এখানে আমি ইনশাল্লাহ শেষ করব। কোশ্চেন নাই কারো? ওকে। তাহলে কোশ্চেন না থাকলে আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আমরা তাহলে যেটা করব, যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়, ওইটার কিছু ডিটেলস আমি দেখাবো ইনশাল্লাহ। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ওকে। আচ্ছা, আশা করি এখন সবাই শুনতে পাচ্ছেন। এতক্ষণ কেউ কিছু শোনেন নাই, কারণ হচ্ছে আমার একটু নেট ঝামেলা করতেছিল কোনো একটা অদ্ভুত কারণে। ওকে। আমি যেটা বলতেছিলাম, যে যেহেতু মাঝখানে একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, আবার 1 ঘন্টার বেশিও হয়ে গেছে, তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়টা আমরা আগামী ক্লাসে ওইখান থেকে দেখব। কারণ আমি ফেসবুক থেকেও ডিসকানেক্টেড হয়ে গেছি, তো সুতরাং এটা তাহলে দেখা যাবে আবার আপনাদেরকে পড়তে গেলে ওইখানে জিনিসটা সেভড হয়ে থাকবে না। সো আমরা আজকের ক্লাসে এই পর্যন্তই রাখি, যে অঙ্কটা পর্যন্ত থাকি। নেক্সট ক্লাসের শুরুতে ইনশাল্লাহ আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় থেকে শুরু করব। সো আজকের ক্লাসটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। মানে যে পর্যন্ত পড়ালাম সেই পর্যন্ত নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে। কোশ্চেন নেই কোনো? তাহলে কোশ্চেন না থাকলে আজকে এখানেই শেষ করি ইনশাল্লাহ। শনিবার দিন আবার রাইট টাইমে দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম সবাই।